হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আমার নাম শামীম আক্তার। তো আজকে আমরা স্টার্ট করছি ফোর্স অ্যান্ড লস অফ মোশন, বল এবং গতির সূত্রাবলী। এখানে আমরা পড়ব নিউটনের যে তিনটে গতিসূত্র আছে তার সম্পর্কে। এর আগের চ্যাপ্টারে আমরা বেগ, ত্বরণ এবং অবস্থান সম্পর্কে পড়েছি এবং তাদের গ্রাফগুলো সম্পর্কে জেনেছি। ঠিক আছে, তো ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি। এত কিছু ছবি না দেখে আমাদের যেটা দরকারি জিনিস সেগুলোই আমরা শুধুমাত্র পড়ব। প্রতিমিত এবং অপ্রতিমিত মানে ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্সেস। আমার মনে হয় আমাদের ক্ষেত্রে ব্যালেন্স আনব্যালেন্স ফোর্স এই নামটাই বেশি সুইটেবল, বুঝতে পারি। প্রতিমিত অপ্রতিমিত খুব কঠিন বাংলা হয়ে যায়, তবু আমরা বাংলায় পড়বো, কারণ পরীক্ষার মধ্যে প্রতিমিত অপ্রতিমিত থাকতে পারে, অথবা ব্যালেন্সড আনব্যালেন্সড ফোর্স বাংলায় লিখে দিতে পারে। ঠিক আছে, তো দুটো টার্মই আমাদেরকে জানতে হবে। এখানে একটা ছবির কথা বলা হয়েছে 9.3। তো ছবিটা আমরা দেখছি, কোথায় গেল, এই ছবিটা। এখানে কি বলা হয়েছে, অনুভূমিক টেবিলের উপর একটি কাঠের ব্লক রাখা আছে। ব্লকটির দুটি বিপরীত তলে দুটি এক্স ওয়াই যুক্ত আছে। ঠিক আছে, ঠিক আছে। যদি এক্স তারটিকে টেনে বল প্রয়োগ করি তবে ব্লকটি ডান দিকে চলতে শুরু করে। অনুরূপ ওয়াই তারটিকে, মানে এই ওয়াইটাকে যদি টানতে শুরু করি তাহলে এটা বাঁ দিকে চলবে। কিন্তু ব্লক দুটি দুই পাশ থেকে সমানভাবে টানা হলে ব্লকটি কোনো দিকেই গতিশীল হবে না। মানে এই যে এখানে যদি এক্স, এই ওয়াই এবং এক্স এই দুই দিকে যদি সমানভাবে হাত এইভাবে যদি টানা যায় তাহলে কিন্তু ব্লকটা কোনো দিকে নড়বে না, সমান বল যদি দুই দিকে প্রয়োগ করা হয়। তাহলে এরূপ বলকে আমরা প্রতিমিত বল বলবো। দুই দিকে সমান হচ্ছে, তাহলে ব্যালেন্সড ফোর্স হয়ে যাচ্ছে, দুই দিকে ব্যালেন্স হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এরূপ বল বস্তুর স্থির বা গতি অবস্থা পরিবর্তন করে না। এরূপ বল যদি প্রয়োগ করি, দুই দিক থেকে সমানভাবে টানি, তাহলে ব্যালেন্স ফোর্স হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না, মানে বস্তুটা যে স্থানে ছিল সেই স্থানেই থাকবে। ঠিক আছে, এবার দুটি বিপরীতমুখী ভিন্ন মানের বল দ্বারা টানা হলো, মানে হয় এক্সটা বেশি হবে নাহলে ওয়াইটা বেশি হবে। ঠিক আছে, এক্সটা যদি বেশি হয় তাহলে বস্তুটা ডান দিকে সরে যাবে, আর ওয়াইটা যদি বেশি হয়, এই সাইডে যদি আমরা বেশি বল প্রয়োগ করি তাহলে বাঁ দিকে সরে যাবে ব্লকটা। ঠিক আছে, আমরা এত কিছু না জেনে সরাসরি যাচ্ছি হালকা হালকা এগুলো জেনে। ঠিক আছে, প্রথম গতিসূত্র, এটাই আমাদের মেন জিনিস। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথমে যদি গতিসূত্রটা জেনে নিই তাহলে খুব সহজ হবে জিনিসটা। যেরকম ফার্স্ট গতিসূত্র কি বলছে, বাইরে থেকে বল অপ্রতিমিত প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকে। এইটা হলো প্রথম গতিসূত্র নিউটনের। তো এখান থেকে কি বলা হয়েছে, যে এখানে তোমাদেরকে আমি ছবিতে বোঝাচ্ছি। এই একটা বল ধরো, ঠিক আছে, এখানে বাইরে থেকে কোনো যদি অপ্রতিমিত আনব্যালেন্সড ফোর্স, ঠিক আছে, যদি প্রয়োগ না করা হয় তাহলে বলটা যে অবস্থায় ছিল, বলটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেটা সারা জীবন স্থির অবস্থায় থাকবে। এবং বলটা যদি চলতে থাকে, ঠিক আছে, তাহলে সারা জীবন চলতেই থাকবে। মানে বস্তুটার যা অবস্থা ছিল, গতিশীল অবস্থায় ছিল অথবা স্থির অবস্থায় ছিল, সেই অবস্থাটাই থেকে যাবে যদি আমরা বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করি। এটাই হলো নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে, কি বলা হয়েছে, লাইন বাই লাইন জিনিসটাকে আরেকবার বুঝবো। বাইরে থেকে বলটা অবশ্যই অপ্রতিমিত হবে প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য করা না হলে, মানে বাইরে থেকে বল প্রয়োগ করে যদি বস্তুটার অবস্থার পরিবর্তনে আমি বাধ্য না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে এক জায়গাতে থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে, সমবেগে। এটা আমরা পৃথিবীতে কল্পনা করতে পারি না এই জিনিসটা। কারণ যে আমরা কোনো একটা বলকে যদি রেখে দিই টেবিলের উপর বা মাটিতে, ঠিক আছে, সেখানে বিভিন্ন ধরনের বাইরের ফোর্সগুলো কাজ করে। কিরকম, একটা কোনো জিনিসের উপর রেখে দিলে সেখানে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ঠিক আছে, সেই যেই তলটার উপর রাখবো, মাটির উপর বা কাঠের উপর বা টেবিলের উপর, আরেকটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, সেটা হচ্ছে বায়ু বাধা প্রদান করে। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটা মহাশূন্যে চলে যাই যেখানে বায়ু পর্যন্ত নেই, সেখানে যদি একটা বলকে ছেড়ে দিই জাস্ট স্থির অবস্থায়, আর কোনো রকম তার উপর বল প্রয়োগ না করি, তাহলে সেটা ওই রকম ভাবে স্থির অবস্থাতেই থেকে যাবে। ঠিক আছে, আর বলটাকে যদি জাস্ট গতি দিয়ে ছেড়ে দিই, তারপর কোনো রকম আর বল প্রয়োগ না করি,
তাহলে বলটা সমবেগে, যে বেগে ছেড়েছিলাম সেই বেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, এদিক ওদিক হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ফোর্স অফ ল লস অফ মোশন। ঠিক আছে, ফার্স্ট ল অফ মোশন। এইবার নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কিছু জিনিস বের করব, বোঝার চেষ্টা করব। সব বস্তুই ওদের গতি অবস্থার পরিবর্তনে বাধা দেয়। গুণগতভাবে বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তুর স্থির অবস্থায় বজায় রাখা কিংবা গতিশীল বস্তুর সমবেগে বজায় রাখার প্রবণতাকে জাড্য বা জড়তা বলে। ইনার্শিয়া, যেটাকে বলি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা জিনিসটা পড়েছি অনেকে, অনেকে জানি না, এখান থেকে জেনে নাও। ইনার্শিয়া বা জড়তা বা জাড্য, জাড্য ধর্ম যেটা পরীক্ষায় বেশিরভাগ দেয় সেটা হচ্ছে জাড্য, এই কথাটা দেয়। ঠিক আছে, তো জাড্য কি বলা হচ্ছে, যে আমি যখন কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করব তার অবস্থার পরিবর্তনের জন্য, তার স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনের জন্য তার উপর যে বলটা প্রয়োগ করব, তখন বস্তুর যে নিজস্ব একটা ভর আছে, তার মধ্যে যে মাস আছে, সেটা আমাকে বাধা প্রয়োগ করবে তার অবস্থা পরিবর্তন করতে। কোনো একটা ফোর্স যদি প্রয়োগ করি কোনো একটা বস্তুর উপর, তো বস্তুটাও আমার উপর একটা ফোর্স প্রয়োগ করবে তার মাসের জন্য। হ্যাঁ, এইটাকে, এই যে প্রবণতাটা, এটাকে আমরা জাড্য ধর্ম বা জড়তা ধর্ম বা ইনার্শিয়া বলবো। ঠিক আছে, এই কারণে প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র নামে পরিচিত বা অভিহিত করা হয়। তাহলে প্রথম গতিসূত্রটা যেটা আমরা নিউটনের পেলাম, সেটাকে আমরা জাড্যের সূত্র নামেও জানতে পারি। এই সূত্রটাকে, ফার্স্ট সূত্রটা অবশ্যই জাস্ট মুখস্থ করলে হবে না, জিনিসটা কি বলেছে, কারণ এখান থেকে খুব কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে, কিরকম কনসেপচুয়াল কোশ্চেন, যে কোনো একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, বস্তুটা নড়লো না, কি জন্যে? বল প্রয়োগ করার পরেও বস্তুটা তার অবস্থা পরিবর্তন করলো না, তার কোন ধর্মের জন্য? জাড্য ধর্ম বা জড়তা ধর্ম। সে প্রতিরোধ করছে তার অবস্থা পরিবর্তন করতে যেন না পারি আমি, তো সেটা হলো জাড্য ধর্ম। ঠিক আছে, মোটর গাড়িতে ভ্রমণকালে আমরা এমন কিছু ঘটনার সম্মুখীন হই যাদেরকে জাড্যের সূত্রের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। যতক্ষণ পর্যন্ত না গাড়ি চালক ব্রেক কষে গাড়িটিকে থামাতে প্রয়োগ করে, ততক্ষণ সিটের সাপেক্ষে আমরা স্থির অবস্থায় থাকি। ব্রেক কষার সাথে সাথে গাড়ির গতি কমতে থাকে, কিন্তু আমাদের শরীরের জাড্য ধর্মের জন্য এই গতি অবস্থা বজায় রাখা যায় না। পরিষ্কার কথা, এই জিনিসটা যেটা বলতে চাইছি একটা উদাহরণ দিয়ে। আমরা যখন একটা গাড়িতে বাসে উঠলাম, বাসটা প্রথমে যখন চলতে শুরু করে তখন দেখবে পিছনের দিকে একটু হেলে যাই আমরা। ঠিক আছে, বাসটা যখন স্থির অবস্থায় আছে, আমরা বাসে উঠলাম, বাসটা যখন স্টার্ট দিয়ে এগিয়ে যাচ্ছে তখন একটু পিছনের দিকে হেলে যায়। কেন? আমরা একটা জায়গায় স্থির ছিলাম, তারপর যখন আমাদের পা দুটো তো বাসের নিচে মেঝেতে লেগে আছে, এবার ওটা চলনশীল হচ্ছে, কিন্তু উপরের পার্টটা আমাদের চলনশীল হচ্ছে না সঙ্গে সঙ্গে। ঠিক আছে, পাটা যখন যাচ্ছে এইভাবে চলে যাচ্ছে, তারপর আমাদের শরীরটা যাচ্ছে। এটা কি জন্যে? আমাদের শরীরের একটা জাড্য ধর্ম আছে যেটা বাধা দিচ্ছে, বাস যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে বল প্রয়োগ করে, সেটাকে বাধা দিচ্ছে, সেই কারণে আমরা কিছুক্ষণ পিছনের দিকে হেলে যাই, তারপর সেটার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখি, বাসের গতির সঙ্গে আমরা চলমান হয়ে যাই গোটা বডিটা। ঠিক আছে, তারপর যখন আবার চলন্ত গাড়িটা আবার ব্রেক কষে, তখন আবার সামনের দিকে চলে যায়। কেন? পাটা আমাদের তৎক্ষণাৎ থেমে যায়, পাটা যেহেতু লেগে আছে মেঝের সাথে, বাস ব্রেক কষলো, বাসের মেঝেটাও স্থির হয়ে গেল, আমাদের পাটাও স্থির হয়ে গেল, কিন্তু উপরের বডিটা কিন্তু সামনের দিকেই চলে যেতে চায়। তার যে গতিশীল অবস্থা উপরের বডিটার, সেটা গতিশীল অবস্থাতেই থাকতে চায় তার জাড্য ধর্মের জন্য। তাই ব্রেক কষলে কিছুটা সামনের দিকে যায়, তারপর আবার ব্যালেন্স করে নেই আমাদের শরীরের শক্তি দিয়ে আমরা সেটাকে। ঠিক আছে, এই জিনিসটাই এখানে বলা হয়েছে। তো এই উদাহরণগুলো তুলে খুব দেয়। এই জিনিসগুলো আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি ফিজিক্সের টিচার। ঠিক আছে, তো আমাকে লাইন বাই লাইন পড়ানোর প্রয়োজন হবে না, আমি জাস্ট টপিকগুলো দেখবো আর তোমাদেরকে পড়িয়ে দেবো এই জিনিসটা। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যতগুলো উদাহরণ কার্যবলী উল্লেখ করা হয়েছে তা স্পষ্টভাবে বোঝায় প্রকৃত বস্তু গতির অবস্থা প্রদানে বাধা দেয়। যদি বস্তুটি স্থির হয়, ওটি স্থির অবস্থাতেই থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল অবস্থাতেই থাকতে চায়। তাহলে এখান থেকে আরেকটা আমরা কোশ্চিন পেয়ে যাব, কিভাবে? কোনো একটি স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, কোন ধর্মের জন্য? জাড্য ধর্মের জন্য। ঠিক আছে, তারপর এগুলো সব উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আমি জাস্ট যেটা মেন কনসেপ্ট সেই জিনিসটা বুঝিয়ে দেবো,
তোমরা রিডিং গুলো অবশ্যই পারবে, উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি বলা আছে, ভারী বস্তু বা বড় বস্তু সমূহ বেশি জাড্য ধর্ম প্রদর্শন করে। এইটা কি, যে একটা ছোট বল, ঠিক আছে, ওটাকে আস্তে করে আঙুল দিয়ে ঠেলে দিলেই সে নড়ে যাবে। সে যে আমাকে বাধা প্রদান করবে, তার অবস্থা পরিবর্তন যেন না করতে পারি, সেটা খুবই কম, আমি বুঝতে পারবো। কিন্তু যেটা খুব একটা এত বড় বল হয়, তখন দু হাত দিয়ে ঠেলে আমাকে সরাতে হবে। তার মানে যত ভারী বস্তু হবে, তার জাড্য ধর্ম প্রদর্শনের ক্ষমতা তত বেশি হবে, সে তত বেশি আমাকে বাধা দিতে পারবে। ঠিক আছে, পরিমাণগতভাবে কোনো বস্তুর জাড্য ওর ভরের দ্বারাই পরিমেয় হয়। ঠিক আছে, অতএব আমরা বস্তুর জাড্য ও ভরকে নিম্নরূপে সম্পর্কে সম্পর্কিত করতে পারি। জাড্য বা জড়তা হলো বস্তুর গতীয় কিংবা স্থিতিশীল অবস্থা পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার স্বাভাবিক প্রবণতা। ঠিক আছে, বস্তুর ভরই বস্তুর জাড্যের পরিমাপ। তাহলে জাড্যের পরিমাপ কি জানলাম আমরা, বস্তুর মধ্যে যে ভর থাকে সেটাই হলো বস্তুর জাড্যের পরিমাপ। ঠিক আছে, এবার জাস্ট আমাদের ফার্স্ট লটা কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয়, সেকেন্ড ল অফ মোশন কি বলছে, এই যে এখানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের ক্রিয়া অভিমুখেই ভরবেগের পরিবর্তন ঘটে। কি বলছে, বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ মানে কি তার আগে আমি জানি, ভরবেগ কথাটা বিশ্লেষণ করি তাহলে জানতে পারবো। ভরবেগ, ভর ইন্টু বেগ, এটাই হলো ভরবেগ। মানে কোনো বস্তুর ভরবেগ কখন বেশি হবে, যার ভর বেশি হবে অথবা বেগ বেশি হবে অথবা দুটোই বেশি হবে। মানে আমরা একটা উদাহরণ নিই, বড় বড় ট্রাকগুলো তোমরা দেখো, যেগুলো পণ্য পরিবাহী গাড়ি, মালগাড়ি যেগুলো, দেখবে ট্রাকটা যদি বা লরিগুলো যদি ফাঁকা থাকে, ঠিক আছে, সেগুলো যখন ব্রেক করবে তখন খুব তাড়াতাড়ি থেমে যাবে। কিন্তু যখন একদম পণ্য বোঝাই থাকে গাড়িটাতে, সেটা যখন ব্রেক করে তার কিন্তু থামতে অনেকটা কষ্ট হবে, মানে একটু দেরিতে গিয়ে থামবে, চাকা স্লিপ করে যাবে বেশি, কারণ সেটাতে ভর বেশি ছিল, তাই ভর বেগটা বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে থামতে গেলে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, তো ভরবেগটা জানলাম। এবার কি বলেছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ যে পরিবর্তনে হবে তার হারটা বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক। বস্তুর উপর যে বল প্রয়োগ করা হবে, অপ্রতিমিত বল, অবশ্যই এখানে সব বলগুলোই অপ্রতিমিত আমাদের ধরতে হবে, কারণ বল যদি প্রতিমিত মানে ব্যালেন্সড হয়ে যায়, তাহলে তো কোনো কিছুই হবে না, অবস্থার পরিবর্তনই ঘটবে না, তাই বলগুলো সব অপ্রতিমিত। তাহলে কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক। ঠিক আছে, এবং প্রযুক্ত বলের ক্রিয়া অভিমুখে ভরবেগের পরিবর্তন ঘটে। মানে এটা একটা বাস ধরো, বাস না, বাস বললে আবার তোমাদের কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা বল ধরো, বল দিয়ে বোঝাই, এটার একটা ভর আছে, ভর এম আছে। ঠিক আছে, আর বেগ ধরো ভি আছে। ঠিক আছে, তাহলে ভর বেগ হয়ে গেল এম ভি। ঠিক আছে, তো একটা বল প্রয়োগ করলাম এফ। ঠিক আছে, তাহলে এফ যদি বল প্রয়োগ করি, তাহলে এখানে কি বলেছে, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ যে পরিবর্তন হবে এম ভি বাই টি, সেটা প্রপোর্শনাল টু এফ হয়ে যাবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। পরিবর্তনের হার কার হয়, পরিবর্তনের হার কিভাবে, সময়ের সঙ্গে হারটা নির্ধারণ করি আমরা। প্রযুক্ত বল, এর একটা বল তো সবসময় ভেক্টর আসে, তাই একটা অভিমুখ থাকবে, তার ফোর্স প্রপোর্শনাল টু এম ভি বাই টি, এই টাইপের। ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম আমি তোমাদেরকে। ঠিক আছে, তো এখানে যে কথাটা বলা হয়েছে যে ভরবেগ, ভরবেগের যে পরিবর্তনের হার মানে এমভিটার পরিবর্তনের হার প্রযুক্ত বল, যেটা বল প্রয়োগ করছি তার সঙ্গে সমানুপাতিক। আর যেই দিকে বলটা প্রয়োগ করছি, আমি যদি সামনের দিকে বলটা প্রয়োগ করি তাহলে সেই দিকেই ভরবেগের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, আবার যদি পিছনের দিকে বল প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তনটা পেছনের দিকেই ঘটবে। ঠিক আছে, এবার গাণিতিক প্রতিষ্ঠা দেখি আমরা। এম ভরের একটি বস্তু ইউ প্রারম্ভিক বেগে সরল রেখায় গতিশীল আসে, বস্তুটির উপর এফ স্থির মানের একটি বল টি সময় ধরে ক্রিয়া করে, বস্তুটি সুষম ত্বরণে চলে ভি বেগ অর্জন করে। বস্তুটির প্রারম্ভিক এবং অন্তিম ভরবেগ যথাক্রমে, মানে প্রারম্ভিক কিরকম, প্রথমে
বস্তুটির ভর তো এম, এটা সবসময় কনস্ট্যান্ট ভরটা, ঠিক আছে। এবার প্রারম্ভিক গতি মানে প্রাথমিক গতি মানে বেগ ছিল ইউ ছিল, ঠিক আছে। তারপর বেগটা কমে ভি হলো, ঠিক আছে। তাহলে আমরা ভরবেগটা প্রথমে কি পেয়ে যাচ্ছি, ভরবেগ পেয়ে যাচ্ছি এম ইন্টু ইউ। ভরবেগকে আমরা পি দিয়ে করি, পি ওয়ান এটা লিখলাম, এই যে লিখেছে পি ওয়ান, ঠিক আছে। আর পি টুটা কি হবে, মানে ব্রেক করার পর যখন থেমে যাচ্ছে অথবা আমি ফোর্স করছি তারপর যখন থেমে যাচ্ছে তখন এম ভি হয়ে যাচ্ছে, কারণ ভরবেগ বের করছি আমি প্রথমে ভর ইন্টু বেগ, তারপর অন্তিম ক্ষেত্রে বল প্রয়োগ করার পরে ভর ইন্টু বেগ, এই দুটো আসছে। তাহলে ভরবেগের পরিবর্তন কি ঘটছে, যেটা নতুন আসছে সেটার থেকে প্রথমেরটাকে যদি বিয়োগ করে দিই তাহলে ভরবেগের পরিবর্তন চলে আসবে। তো নতুনটা কি আসলো, নতুনটা আসলো এম ভি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তন হয়ে গেল পি টু মাইনাস পি ওয়ান। প্রথমে ভরবেগ ছিল পি ওয়ান, তারপর হলো পি টু, তাহলে ভরবেগের পরিবর্তন কি হলো, পি টু মাইনাস পি ওয়ান, এটাই তো পরিবর্তন হলো, ঠিক আছে, এটাই তো পরিবর্তন হচ্ছে। তো এবার এমটাকে আমরা কমন নিয়ে নিলাম এখান থেকে, এম ইন্টু ভি মাইনাস ইউ। সুতরাং ভরবেগের পরিবর্তনের হার এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী প্রযুক্ত এফ প্রপোর্শনাল টু এম, মানে কি এই জিনিসটা তো আমি এইখানে তো লিখে বোঝালাম প্রথমে, তাই তো, যে প্রথমে আমার খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমার গতি ছিল ইউ, ঠিক আছে, আমার মাস কিন্তু এম সব সময়, ঠিক আছে, এম। তাহলে মাস এম, প্রথমে গতি ছিল আমার ইউ, তাহলে আমার ভর বেগ হয়ে গেল এম ইউ, ঠিক আছে। তারপর আমার উপর এফ বল প্রয়োগ করা হলো, এফ বলটা প্রয়োগ করা হয়ে গেল, তারপর আমার গতিটা কমে ভি হয়ে গেল, ঠিক আছে, কমুক বা বাড়ুক, ঠিক আছে। আমি সামনে যদি যদি বলটাকে ঠেলে দিই তাহলে বেড়ে যাবে, ওই দিক থেকে যদি বলটা প্রয়োগ করি তাহলে কমে যাবে। যাই হোক, আমার পরিবর্তন হয়ে আমার নতুন যে বেগ হলো সেটা হলো ভি, আর মাস তো আমার মানে ভরটা এমই আছে, তাহলে নতুন ভরবেগ আমার হয়ে গেল এম ভি। তাহলে পরিবর্তন কত হলো, ভরবেগের পরিবর্তন প্রথমে ছিল এইটা, তারপর হলো এইটা, তাহলে ভরবেগের পরিবর্তন হলো এম ভি মাইনাস এম ইউ। তো কি বলেছে, পরিবর্তনের হার, এই যে পরিবর্তন হলো তার হার, হার মানে টাইমের সাপেক্ষে আমরা দেখব, তাহলে বাই টাইম। এটা কি বলা হচ্ছে, এটা প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক কার সঙ্গে, এই যে যে বলটা প্রয়োগ করে আমি ভরবেগের পরিবর্তন ঘটালাম তার সঙ্গে। এই জিনিসটা এখানে দিয়েছে, দেখো, এফ প্রপোর্শনাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তারপর এই সমানুপাতিকটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট কে নিয়ে নিলাম, কে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, কে এম ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা কি জানি, ত্বরণ। ত্বরণ আমরা কি পড়েছিলাম এর আগের চ্যাপ্টারে, যে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন, ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, এ ইকুয়াল টু বেগ কি হলো, আমার অন্তিম বেগ হচ্ছে ভি, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর পরিবর্তনের হার, হার কতটা আসছে মানে টি। তার মানে আমরা দেখেছিলাম যে এইটা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এখানে আমরা এটা বসিয়ে দিলাম, তাহলে এফ ইকুয়াল টু কে এম এ, ঠিক আছে। এইবার বলের একক এমনভাবে নেওয়া হয় যেন কে ধ্রুবকটির মান এক হয়। কে ধ্রুবকটির মান সোজা কথা, এত কিছু জটিল জিনিস জানতে হবে না, কে এর মানটা আমরা এক ধরে নেব কিছু সংজ্ঞা বের করার জন্য, ঠিক আছে। কিরকম, 1 কেজি ভরের বস্তুর উপর যে বল ক্রিয়া করে বস্তুটিকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করে সেই পরিমাণ বলকে একক বল বলা হয়। এই যে বলের সংজ্ঞা সেটা আমরা বের করব, সেটা বের করতে গেলে কেটাকে, কে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, সেটাকে আমরা এক ধরে নিলাম, তাহলে এখানে আর কিছু আসবে না, মানে একের সঙ্গে যদি এম এ গুণ হয় তাহলে এম এই হবে, তাহলে আমাদের এখানে কি চলে আসবে, এফ ইকুয়াল টু এম এ যখন কে ইকুয়াল টু 1, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা এর ডেফিনেশন বা সংজ্ঞাটা বের করব, কি 1 কেজি ভরের বস্তুর উপর, মাস বা ভর 1 কেজি, 1 কেজি ভরের বস্তুর উপর যে বল ক্রিয়া করে, যে পরিমাণ মানে যে পরিমাণ এফ বলটা ক্রিয়া করে বস্তুটিকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার মানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এই ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করে সেই পরিমাণ বলকে একক বল বলা হয়। তাহলে এখান থেকে তোমরা সংজ্ঞাটা বের করতে পেরে যাবে যে
1 কেজি বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ 1 মিটার/সেকেন্ড স্কয়ার হয় তাকে আমরা একক বল বলি। খুব সহজে আমরা পেয়ে গেলাম এখানে F = ma যখন k = 1। ঠিক আছে, বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বা নিউটন, মানে বলের এককটা আমরা কিভাবে পেলাম? F = ma, এটা ছিল সূত্র। এবার m এর এককটা কি? সমান সমান হবে না, এটাকে একই ধরনের ধরলে বের করছি আমরা এককটা, এই বলের এককটা F = ma। তাহলে m এর ma এই টোটালটার একক বের করলেই আমরা ফোর্স বা বলের এককটা পেয়ে যাব। কিভাবে বের করব? m এর কি কেজি, মাস ভর, কতটা ভর থাকছে সেটা হচ্ছে মাস, সেটা হচ্ছে কেজি তার একক। ঠিক আছে, আর অ্যাক্সেলারেশন আমরা কি পেয়েছিলাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে ভরের একক বলের একক আমরা কি পেলাম? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাকে আবার শর্টকাটে আমরা নিউটন বলছি। ঠিক আছে, তার মানে নিউটন মানেই হলো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই লাইনটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। নিউটন মানে হলো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা হলো বলের একক। এর চিহ্ন এন দ্বারা প্রকাশ করা হয়, মানে এফ এর একক হলো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার অর বা নিউটন। এটাকে এন দ্বারাও করা হয়। ঠিক আছে, এন দ্বারাও প্রকাশ করা হয় এককটাকে। ঠিক আছে, দ্বিতীয় গতি সূত্র আমাদেরকে বস্তুর ভর ও ত্বরণের গুণফলের মাধ্যমে বস্তুর উপর প্রযুক্ত বল পরিমাপের একটি পদ্ধতি দেয়। তার মানে দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা কি পাচ্ছি? বস্তুর ভর ও ত্বরণের গুণফলের মাধ্যমে। কেন? এটাই তো F = ma পেলাম দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এটা হচ্ছে ভর আর ত্বরণের গুণফলের মাধ্যমে বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছে তার একটা পরিমাপ পাই। মানে যদি আমি বস্তুটার ভর জানতে পারি আর বস্তুটার ত্বরণটা জানতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে বস্তুটার উপর কত বল প্রয়োগ করা হয়েছিল, F কত নিউটন বা কত কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বল প্রয়োগ করা হয়েছিল। আমরা দৈনন্দিন জীবনে দ্বিতীয় গতিসূত্রের প্রয়োগ প্রায়শই দেখতে পাই। দ্রুত গতির ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় তার হাত ধীরে ধীরে পিছনের দিকে টেনে আনে। এভাবে খেলোয়াড় দ্রুতগতির বলটিকে শূন্য বেগে নামিয়ে আনার সময় বাড়িয়ে নেয়। এভাবে ক্রিকেটের বলের ত্বরণ হ্রাস পায়, এর ফলে বলের আঘাতও হ্রাস পায়। ঠিক আছে, যদি বলটিকে হঠাৎ করে থামানো হয় তবে বলটির দ্রুত গতিবেগ অতি অল্প সময়ে শূন্য হবে, ফলে বলটির ভরবেগের পরিবর্তনের হার বেশি হবে। অতএব বলটি ধরার জন্য বড় মানের বল প্রয়োগ করতে হবে এবং ফিল্ডারের হাতের তালুতে আঘাত করতে পারে। ঠিক আছে, উচ্চ লম্ফন খেলায় খেলোয়াড়কে কুশন কিংবা বালিতে পড়তে দেওয়া হয়। খেলোয়াড়কে থামতে অপেক্ষাকৃত বেশি সময় দিতে, এর ফলে ভরবেগের পরিবর্তন। সোজা কথা, যখন ক্রিকেট তোমরা সবাই খেলেছো নিশ্চয়ই, ক্রিকেটটা যখন কিপার যে পিছনে থাকে সে বলটা যখন ক্যাচ করে তখন হালকা টেনে নেয়, অথবা ক্যাচ যখন ধরা হয় তখন এইভাবে করে টানতে হয়। কেন? বস্তুটা পড়ছে, মানে বলটা পড়ছে, ক্রিকেট বলটা, সেই ক্রিকেট বলের ভর আছে একটা, তার একটা ত্বরণ আছে। ঠিক আছে, ভর বেগ হচ্ছে, তার ভর বেগ আছে, ভর আছে, বেগ আছে, তাহলে ভর বেগ হচ্ছে। এবার ভর বেগটা আমি যত টাইম ধরে কমাবো তত কম কম করে কমবে, ধীরে ধীরে কমবে, তাহলে আমার হাতে চোটটা কম লাগবে। কিন্তু আমি যদি এইভাবে করি, নিচে দিকে উপরে এইভাবে দিয়ে বলটা আসছে, তাহলে ভরবেগ খুব তাড়াতাড়ি আমি কমানোর চেষ্টা করছি, বেশি আমার হাতে লাগবে, এই কারণে করা হয়। আর উচ্চ লম্ফন মানে হাই জাম্পের ক্ষেত্রে কি করা হয়? বালি দেওয়া হয়। কেন? ওখানে কিছুটা ধসে যায়। ঠিক আছে, উপরে থাকে, উপর থেকে আস্তে আস্তে পড়ে সেটাকে প্রশমিত করে দেয়, এক কথায় ভরবেগটাকে ধীরে ধীরে। ঠিক আছে, সেই কারণে এই জিনিসটা করা হয়। এটা তোমরা দেখে নিলে এই সংখ্যাটা F = ma। এ মানে তো জানি অ্যাক্সেলারেশন মানে কি হচ্ছে, F ma যেটা আছে, এটা এখান থেকে হচ্ছে v - u/t, মানে বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এটাকে এখানে আরো সহজ করেছে যে ft = mv - mu। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। সময় যাই হোক না কেন F = 0 হলে v = u হবে। কেন? এর অর্থ হলো t সময় ব্যাপী বস্তুটি u সমবেগে চলতে থাকবে। অর্থাৎ সময় যাই হোক, এই সূত্র থেকে আমরা দেখছি এখানে গুণ আকারে আছে ft,
এফটা যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, এফটা যদি জিরো হয়ে যায় তাহলে এই সাইডটা গোটাটাই জিরো হয়ে যাবে। এখান থেকে আমরা কি পাচ্ছি বলো দেখি, জিরো ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। যদি এফ ইকুয়াল টু জিরো হয় তখন এফ ইকুয়াল টু জিরো মানে জিরো ইন্টু টি মানে জিরো, এম ভি ইকুয়াল টু এম ইউ, এম ভি ইকুয়াল টু এম ইউ হয়ে গেল, এখানে মাইনাস ছিল যেহেতু এম ইউটা এদিকে চলে আসলো, সমান হয়ে গেল এম এম কেটে গেল, তার মানে ভি ইকুয়াল টু ইউ চলে আসলো। এর অর্থ হলো টি সময়ব্যাপী বস্তুটি ইউ সমবেগে চলতে থাকবে। যদি ইউ ইকুয়াল টু জিরো হয় তবে ভি ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে। এই সূত্র থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। কিভাবে? যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, দ্বিতীয় সূত্রতে তাই বলছে, এই প্রথম সূত্রতে তাই বলছে, প্রথম সূত্রতে কি বলছে, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর কোনো গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। আমরা এটা পড়ছি দ্বিতীয় সূত্র, কিন্তু এখান থেকে আমরা প্রথম সূত্রটাতেও চলে যেতে পারছি। কিভাবে? এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম, লেখাটা এখানে একটু দাঁড়াও, লেখাটা ঠিক জায়গায় করিনি। যে আমরা কি পাচ্ছি, এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, এম ইউ, ঠিক আছে। এবার বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না, তার মানে কি এফ ইকুয়াল টু জিরো, তার মানে এই সাইডটা আমার জিরো হয়ে গেল, তাহলে জিরো ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এম 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 কেটে যাবে এদিকে এসে, আর ভি ইকুয়াল টু ইউ চলে আসবে। তার মানে যদি আমার ইনিশিয়াল যেটা ছিল ইউ, ইউ যদি জিরো হয় মানে কোনো বেগই যদি না থাকে তাহলে ভিটাও জিরো হয়ে যাবে, তার মানে তারও কোনো বেগ থাকবে না, সেই স্থির অবস্থায় থাকবে। কিন্তু ইউ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ভিটাও এখানে সমীকরণ থেকে পাচ্ছি ইউ যেটা হবে ভিও সেটা হবে, মানে যেরকম অবস্থা ছিল সেরকমই থেকে যাবে, কারণ বাইরে থেকে আমি এফ জিরো মানে কোনো বল প্রয়োগ করছি না। তার মানে দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রতে যেতে পারছি। এবার একটা হালকা ম্যাথমেটিক্স এখানে দেখে নাও। একটি স্থির মানের বল 5 কেজি ভরের একটি বস্তুর উপর 2 সেকেন্ড সময় ধরে ক্রিয়া করলো। এতে বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 7 মিটার পার সেকেন্ড হলো। বস্তুটির বলের মান বের করো। এখন বলটি যদি 5 সেকেন্ড সময় ধরে প্রযুক্ত হয় তবে বস্তুটির চূড়ান্ত বেগ কত হবে? এবার প্রাথমিক বেগ ইউ 3 মিটার পার সেকেন্ড এখানে দেওয়াই আছে, এই যে বস্তুটির বেগ এত থেকে বেড়ে এত হলো, মানে প্রাথমিক বেগটা 3 ছিল তার থেকে বেড়ে 7 হলো, মানে ইউ এটা, ভি এটা, ঠিক আছে। কত সময় ধরে? টি মানে সময়, 2 সেকেন্ড ধরে ক্রিয়া করেছে। আর বস্তুটার মাস বা ভর কত? এম, যেটা সেটা হলো 5 কেজি। তাহলে সমীকরণ থেকে আমরা কি জানতে পারি, এই যে এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি, এটা আছে এখান থেকে কি করতে, এফ সমান এম এর মানটা বসিয়ে দিলাম 5 কেজি, ভি মাইনাস ইউ, ভি কত ছিল 7 আর 3 ছিল ইউ, এটা করে 2 দিয়ে ভাগ করে নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এককটা অবশ্যই মনে রাখবে, নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এবার বলটি যদি 5 সেকেন্ড ধরে হতো তাহলে সমীকরণ সাজিয়ে পাওয়া যায় চূড়ান্ত বেগ। সমীকরণটা কিভাবে সাজানো হলো, কি ছিল, এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। এইবার এখান থেকে জাস্ট ভিটা আলাদা করবো আমি, তাই তো। তাহলে এই সাইডে আমি নিয়ে চলে আসছি এফ টি প্লাস এম ইউ ইকুয়াল টু এম ভি, তাই তো। তারপর আবার এম ভিটাকে এদিকে লিখছি, ঠিক আছে, এম ভি ইকুয়াল টু এফ টি প্লাস এম ইউ, হ্যাঁ। তারপর আমি শুধুমাত্র ভিটা বের করব, ভি সমান সমান, তাহলে এমটা এদিকে ভাগ আকারে চলে যাবে, এফ টি বাই এম প্লাস এমটা এর নিচেও চলে যাবে, তাই এম কেটে গেলে ইউ থাকবে, এটা এখানে বের করেছে দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি বাই এম, এইটাই এখান থেকে এইভাবে বের করেছে। তারপর আমরা ইউ এফ এম এবং টি এর মান বসিয়ে পাই। ভি এর ক্ষেত্রে ইউ এর মান 3 মিটার পার সেকেন্ড দেওয়াই আছে। এবার তোমরা বলবে যে ভি এর মানও তো দেওয়া আছে, না, এখানে বলে দিয়েছে 5 সেকেন্ড যদি হয়, এখানে কি বলা হয়েছে 2 সেকেন্ড পরে তার মানটা 7 মিটার পার সেকেন্ড, মানে ভি হয় 7, কিন্তু তারপর আবার বলে 5 সেকেন্ড পর তাহলে এই ভিটা কত হবে, দ্বিতীয় কোশ্চেন এটা, ঠিক আছে। তাহলে ভিটা এইভাবে বের করতে পারি, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড প্লাস 10 নিউটন ফোর্সটা তো আমরা আগেই বের করে নিয়েছি,
ইন্টু 5 সেকেন্ড টিটা, এই যে টি এর মান 5 সেকেন্ড, আর এম তো 5 কেজি ছিল, 5 কেজি, সেটা ক্যালকুলেশন করে ভি 13 মিটার পার সেকেন্ড বেরোলো। ভি এর মান মিটার পার সেকেন্ড কেন? কারণ এটা বেগের একক কি আমরা জানি, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এভাবে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা দেখছো, এগুলো আস্তে আস্তে সবগুলো তোমরা চেষ্টা করবে, না হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, আমরা অবশ্যই এগুলো নিয়ে আবার ক্লাসে আসবো, ম্যাথগুলো নিয়ে এক্সট্রা করে। ঠিক আছে, এবার থার্ড ল অফ মোশন। থার্ড ল অফ মোশন আমরা সবাই জানি মোটামুটি, তাই তো, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। ঠিক আছে, মানে একটি কোনো জিনিসকে এই দেওয়ালে যদি আমি মারি জোরে, তাহলে আমার হাতটাতে ব্যথা হয় কেন? কারণ দেওয়ালও সমান, যত বলে আমি মারছি দেওয়ালে, সেই বলে দেওয়ালও আমাকে একটা ফোর্স প্রয়োগ করে, সেই কারণে আমার হাতে লাগে। ঠিক আছে, আর সব থেকে ভালো জিনিস বোঝা যায় যে যখন ফায়ার করা হয় বন্দুক দিয়ে, তখন গুলিটা বেরিয়ে যাওয়ার পর হাতে বা এই কাঁধে জোরে একটা ঝটকা লাগে। সেটা কেন? এই যে গুলিটা বেরিয়ে যাচ্ছে, তার একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া আসে, সেটার জন্যই আমরা বিপরীতমুখী একটা ধাক্কা অনুভব করি। ঠিক আছে, এই যে যখন একটি বন্দুক ছোড়া হয়, তখন বন্দুকটি সামনে দিয়ে গুলির উপর বল প্রয়োগ করে, গুলিটি বন্দুকের সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে, এরপরে বন্দুকটি পিছনের দিকে গতিশীল হয়। বন্দুকের ভর গুলির ভরের থেকে অনেক বেশি, তাই বন্দুকের ত্বরণ গুলির ত্বরণ থেকে অনেক কম হয়। ঠিক আছে, একজন মাঝি চলন্ত নৌকা থেকে সামনের দিকে লাফিয়ে নামার ঘটনা আমরা তৃতীয় গতি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। মানে আমরা মাটির উপর যে চলাচল করি, হাঁটাহাঁটি করি, এটাও কিন্তু একটা নিউটনের থার্ড ল অফ মোশনের এক্সাম্পল। কেন? আমরা মাটিতে হাঁটছি, মাটিতে বল প্রয়োগ করছি পা দিয়ে, মাটি যখন আমাদেরকে বল প্রয়োগ করছে তখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটাই কনসেপ্ট থার্ড ল অফ মোশনের। ঠিক আছে, তো তোমরা এরপর যখনই জিনিসটা জানবে যে যখনই একটা বল প্রয়োগ করা হবে, তার একটা বিপরীতমুখী এবং সমান, তার মানটা সমান হবে কিন্তু মুখটা অন্যদিকে হবে, সেরকম একটা বল প্রতিক্রিয়া বল আমরা পাবো। ঠিক আছে, তো ভরবেগ সংরক্ষণ, এরপর কনজারভেশন অফ মোমেন্টাম, এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো করে জানবো। ঠিক আছে, ধন্যবাদ।